চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি শক্ত অবস্থান নেয় বিএসএফ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্তের বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারত। এতে বাধা দেবে বাংলাদেশ, শক্ত অবস্থানে থাকবে বিজিবি। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, লালমনিরহাটের দহগ্রাম সহ 5 স্থানের বেড়া নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে। আগের সরকার সীমান্ত পরিস্থিতি নিয়ে 4টি চুক্তি করেছিল, সেসব চুক্তি পুনর্বিবেচনা করার আবেদন করা হবে। সীমান্ত পরিস্থিতি নিয়ে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। ভারতের হাইকমিশনারকে 2-1 দিনের মধ্যে ডাকা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখনো অবস্থা মোটামুটি কাজ বন্ধ বন্ধ এখনো কাজ বন্ধ। এতদিন তো তারা এই যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে এটা তো তারা কাজ করতে যায় নাই, এরা কোনো এখানে কিছু করে নাই। হ্যাঁ, তাদের সাথে আমাদের লেভেলে সব যোগাযোগ হচ্ছে। ইভেন আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, হয়তো ফরেন মিনিস্ট্রি তাদের ওই হাই কমিশনারকে ডাকেই আজকে কি কালকে হয়তো বলতেও পারে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। একদম বেসিক একটা জিনিস থেকে শুরু করছি যে আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের কতটুকু এলাকার মধ্যে স্থাপনা বা বেড়া নির্মাণ করা যায়? আরেকটি বিষয়, ভারত বারবারই কেন এই আইন ভঙ্গ করছে? আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী 150 গজের মধ্যে, মানে নোম্যান্স ল্যান্ড থেকে 150 গজের মধ্যে কোনো ধরনের বাধা বিপত্তি, কাঁটাতারের বেড়ার মতো কোনো কিছু দাঁড় করানো যাবে না। এখন যে বিষয়টা হচ্ছে যে এটা বাংলাদেশের সাথে বাংলাদেশ ভারতের যে সীমান্ত 270 কিলোমিটার মিয়ানমার এবং উপকূলীয় অঞ্চল মানে বঙ্গোপসাগরের সাথে সীমান্ত আছে, এই বাদে বাকিটা প্রায় 92% সীমান্তই আমাদের ভারতের সাথে। এবং এটা হচ্ছে পোরাস বর্ডার। ওই যে সারে যখন আপনার মুড়ি ভাজে তখন দেখবেন গায়ের মধ্যে অনেক ছিদ্র ছিদ্র থাকে, এটাকে পোরাস বলে বা ছিদ্র বর্ডার বলতে পারেন আর কি। এখানে হাতে হাত ধরে দাঁড়ালেও কিন্তু এই ফাঁক গলে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া সম্ভব। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে কেন এই সময়টা করছে, এইটা গুরুত্বপূর্ণ। আমরা যেটা খুব স্পষ্ট বুঝতে পারছি যে গত 5 মাসের যে অচলায়তন চলছে, অচল অবস্থা যাচ্ছে কূটনৈতিক সম্পর্কে ভারত বাংলাদেশের ক্ষেত্রে, তারই কিন্তু একটা রিফ্লেকশন অন গ্রাউন্ড হচ্ছে। এটাকে আমরা সাব টেকনিক্যাল একটা ইস্যু বলতে পারি, কিন্তু কথা হলে অবশ্যই রাষ্ট্রীয় নির্দেশনা বা শীর্ষ পর্যায়ের থেকে যদি এ ধরনের কোনো ইনস্ট্রাকশন না থাকে তাহলে বিএসএফ এই ধরনের কাজ করার কথা না। এটা স্পষ্টভাবে আন্তর্জাতিক সীমান্ত যে নিয়ম আছে সেটার বরখেলাপ বলে আমি মনে করছি, এবং এটা কিন্তু চলতেই থাকবে। তো এখানে বাংলাদেশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ভারতীয় হাই কমিশনারকে তলব করে এটার ব্যাপারে প্রতিবাদ করবে, এটা খুবই রুটিন অ্যাফেয়ার। তবে আমার কাছে যেটা মনে হয় যে উভয় দেশের ক্ষেত্রে এখন অত্যন্ত সংযত আচরণ করা উচিত। কারণ এখন কূটনৈতিক ভাবে এই সম্পর্কটা এতটাই তলানিতে পৌঁছেছে যে এখন কিন্তু এটা যদি উন্নয়ন না হয় তাহলে উভয় দেশে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এখানে আমার মনে হয় যে বিএসএফ কিন্তু বাংলাদেশ সীমান্ত বর্ডার বিএসএফ এর জন্য সবচেয়ে শান্তিকালীন এবং নিরাপদ জায়গা। তারা এখান থেকে অন্য কোথাও যেতে চাইবে না, এটাই স্বাভাবিক। সুতরাং এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে সরে আসাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে রাষ্ট্রীয়ভাবে যেটা প্রতিবাদ করার করেছে, অনগ্রাউন্ড আমাদের বিজিবি যেটা প্রতিবাদ করার সেটা করেছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কয়েকটা জায়গায় তাদের সে অপচেষ্টা আমাদের সীমান্ত বাহিনী এটা ব্যর্থ করে দিয়েছে। তো এই সংকট নিরসনে দ্বিপাক্ষিক বা অন্য কোনো পক্ষকে সাথে নিয়ে আলোচনার প্রয়োজন আছে কিনা? অন্য পক্ষ এখানে প্রশ্নে ওঠে না, দ্বিপাক্ষিক সম্পর্কই এখানে গুরুত্বপূর্ণ। আমরা ভারতের পররাষ্ট্র সচিব যে গত মাসে বাংলাদেশে ভিজিট করে গেলেন, এবং এখন যেটা খুবই আমার মনে হয় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে এখন একটা জরুরি বৈঠক ডাকা দরকার বা একটা মিটিং হওয়া দরকার। আমরা এইবারে খুব ইয়াতে লক্ষ্য করলাম যে ভারত এবার একটা উদ্যোগ নিয়েছে, 150 বছরের ভারতবর্ষ উদযাপনের একটা কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু কথা হলো যে আপনি এত বড় উদ্যোগ নেবেন এত উচ্চ পর্যায়ে, আবার এখানে সীমান্ত এলাকায় কাঁটাতারের নির্মাণের মতো অপচেষ্টা চালাবেন, এই কাজগুলি কিন্তু স্ববিরোধী কাজ বলে আমি মনে করছি। তো এখন কথা হলো যে এটাকে অবশ্যই নিষ্পত্তির দিকে যেতে হবে। ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী, কিন্তু সেখানে ন্যায্যতা বা আমাদের যে অধিকার সেটা আদায় করার ক্ষেত্রে যে কোনো ধরনের উদ্যোগ আমার কাছে মনে হয় এখানে শাটল ডিপ্লোমেসি দরকার আছে।
এখানে যদি রাষ্ট্রীয় পর্যায়ে যে কোনোভাবেই হোক না কেন, দরকারে কোনো দল পাঠিয়ে বা আমাদের পররাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা নিজে স্ব উদ্যোগ নিয়ে যদি এ ধরনের দ্বিপাক্ষিক যোগাযোগ করে বলে যে না, এখন যেহেতু পরিস্থিতি ভালো না, এখন আমরা দ্বিপাক্ষিক ভাবে বসে এই বিষয়গুলি যেন আর অবনতি না হয় সেদিকে কিভাবে নজর দিতে পারে সেদিকে খেয়াল রাখা উচিত। কিন্তু অন্য কোনো পক্ষের প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। সাটল ডিপ্লোমেসির দরকার আছে বলে আপনি মনে করছেন। জনাব শামীম কামাল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সীমান্তের ওপারে বিএসএফ এর সড়ক ও কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ হওয়ায় শান্ত চাঁপাইনবাবগঞ্জের চৌকার পরিস্থিতি। তবে জেলার আজমতপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে একজনের আহতের ঘটনায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। ভারতীয় বিএসএফ কড়া অবস্থানে আছে জানিয়ে অবৈধভাবে সীমান্ত পার না হতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে বিজিবি। টানা 4 দিনের উত্তেজনার পর চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে অবৈধভাবে রাস্তা ও বেড়া নির্মাণের কাজ স্থগিত করেছে বিএসএফ। কমেছে এলাকায় উত্তেজনা। তবে শুক্রবার রাতে জেলার আজমতপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহতের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্তে বাধা পাওয়ায় ক্ষুব্ধ হয়ে অন্য সীমান্তে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে বিএসএফ। আগ্রাসী মনোভাব আছে, কিন্তু এখানে হয়তো সেই কাজটা করছে না, এর বদলা অন্য জায়গাতে হয়তো সে নিয়ে নিয়েছে। গুলি করে আপনার কিছু মানুষ যদি যায় তো তাক করে গুলি করে ওখান থেকে দিয়ে লাশ নিয়ে চলে যায়, বুঝতে পেরেছেন। কিন্তু আমাদের বাংলাদেশের বিজিবি তো গন্ডগোল করবে না, সৃষ্টি করবে না বলেই তো আপনার ঠান্ডা মেরে জামরাকে সরিয়ে দেয়। এদিকে এ ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। এছাড়া অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়া বন্ধে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে বাহিনী। কর্মকর্তারা বলছেন, এলাকাবাসীকে মাদক ব্যবসা বা চোরাচালানে নিরুৎসাহিত করতে বিকল্প কর্মসংস্থান জরুরি। বিএসএফ অত্যন্ত কড়া ডিউটি করতেছে ওই পাশে, সব জায়গায় আপনার মাইকিং হয়েছে, প্রতি শুক্রবারে আপনার মসজিদে মাইকিং করা হচ্ছে। এই ইজি ইনকামের পথটা, এটা এই মানসিকতা পরিহার করতে হবে, অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে ভারতীয় বিএসএফ। এর প্রতিবাদে সীমান্তে অবস্থান নেয় বিজিবি ও এলাকাবাসী। এ বিষয়ে রোববার থেকে বুধবার 4 দফা বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ স্থগিত করে ভারত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাবেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এখন উত্তেজনা কেমন রয়েছে? যে গুলির ঘটনায় হয়েছে, যে আহত হয়েছে, সেক্ষেত্রে বিজিবির পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখুন, চাঁপাইনবাবগঞ্জের যে সীমান্তে আসলে বিরোধপূর্ণ যে সীমান্ত, অর্থাৎ 4 দিন ধরে যেখানে উত্তেজনা চলেছিল, সেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত সেইখানে আসলে একেবারে স্বাভাবিক অবস্থা আমরা দেখেছি। বিজিবি নিজ সীমানায় আসলে টহল দিচ্ছে এবং অন্যদিকে বিএসএফ তাদের সীমানায় টহল দিচ্ছে, এমন একটি অবস্থায় আমরা দেখেছি। স্থানীয়রা যেটা বলছেন যে আপাত দৃষ্টিতে আসলে এটাকে স্বাভাবিক পরিস্থিতি বলা হলেও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটা থমথমে অবস্থা বিরাজ করছে এবং সীমান্তের ওপারে আসলে বিএসএফ আরও কঠোর অবস্থানে রয়েছে, এমনটাই আমাদের কাছে দাবি করেছেন সীমান্তবাসী। আপনাকে যদি বলি যে গত শুক্রবার রাতে আসলে চৌকা সীমান্ত থেকে 25 কিলোমিটার দূরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আরও একটি সীমান্ত আজমতপুর, সেই আজমতপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয়রা যেটা বলছেন যে চৌকা সীমান্তে যে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারেনি এবং এর যে এটাকে ঘিরে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, অবশেষে বিএসএফকে পিছু হটতে হয়েছে। এরই আসলে প্রতিশোধ হিসেবে আসলে আজমতপুরে গুলি চালানো হয়েছে এবং বিএসএফ এই কাজটি এর আগেও করে এমন নজির রয়েছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তারা যেটা বলছেন যে এক সীমান্তে কোনো কারণে বিএসএফ এর পরাজয় ঘটলে তারা আরেক সীমান্তে প্রতিশোধ নেয়, এমনটি জানিয়েছেন সীমান্তবাসী আমাদেরকে। তবে বিজিবির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারাও অবহিত যে সীমান্তের ওপারে বিএসএফ কঠোর অবস্থান নিয়ে আছে এবং কঠোরভাবে আসলে দায়িত্ব পালন করছে। এই অবস্থায় বিজিবির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা সীমান্তের মানুষকে আসলে সচেতন করার চেষ্টা করছেন, তারা যেন অবৈধভাবে আসলে সীমান্ত এলাকায় না যায় বা অনুপ্রবেশ না ঘটে। সব মিলিয়ে আসলে একটি থমথমে অবস্থায় রয়েছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত
শিবগঞ্জ উপজেলার পুরো সীমান্ত জুড়ে, এমনটাই আমাদেরকে এলাকাবাসী জানিয়েছেন। আপনাকে আরও একটি বিষয় বলে রাখি, আসলে চাঁপাইনবাবগঞ্জের যে সীমান্তে আসলে কাঁটাতারের বেড়া নিয়ে বিজিবি এবং বিএসএফের মধ্যে উত্তেজনা তৈরি হয়, সেই সীমান্তে বিএসএফ গত রোববার আসলে কাঁটাতারের বেড়া নির্মাণ করার উদ্যোগ নেয় এবং সেই দিনই বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পরবর্তীতে আসলে পরপর 3 দিন এই বাধা দেওয়ার ঘটনা ঘটে এবং এই 3 দিনে আসলে 4বার পতাকা বৈঠক হয় ব্যাটালিয়ন এবং সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে। বিজিবির পক্ষ 3 থেকে দিনে আসলে 4বার বারবারই পতাকা বৈঠক হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে উত্তেজনার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ। জাতীয় নির্বাচন আয়োজনই এই মুহূর্তে নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও ইসিকে কিছু জানানো হয়নি। এসব কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব জানান তিনি। বলেন, একদিনেই সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। কমিশনার জানান, সরকার চিঠি দিলে জাতীয় নির্বাচনের প্রস্তুতির মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন করা যাবে। কমিশনার সানাউল্লাহ আরও বলেন, জাতীয় নির্বাচন ব্যাহত হতে পারে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া কমিশনের সাংবিধানিক দায়িত্বের সাথে সাংঘর্ষিক বলে জানান তিনি। বলেন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 বাতিল করতে সরকারকে চিঠি দেবে কমিশন। নির্বাচন একসাথে করার পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। যেহেতু একটা পর্যায়ে গিয়ে এটা আমাদেরকেই কন্ডাক্ট করতে হবে এবং আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। আমরা সংশ্লিষ্ট সকল আমাদের অনুবিভাগের ফিডব্যাকের আলোকে যেটা বুঝতে পেরেছি, এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব নয়, এটা সম্ভব নয়। সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। বিস্তারিত পরে আমরা আরও এটা নিয়ে আলোচনা করব। বিভিন্ন শারীরিক পরীক্ষার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন এনেছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তার স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে আরও সুনির্দিষ্টভাবে তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার লন্ডনে সাংবাদিকদের এসব জানান তিনি। ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তির পর থেকে খালেদা জিয়াকে বিশেষজ্ঞরা চিকিৎসা দিচ্ছেন। নিয়মিত ফিজিওথেরাপিস্টের কাছে থেরাপি নিচ্ছেন। এরই মধ্যে পরিবারের সব সদস্যদের সাথে সাক্ষাৎ হওয়ায় মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরে লন্ডন ক্লিনিকে প্রফেসর জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে শুরু হয় তার চিকিৎসা। পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে ওনার চিকিৎসার মধ্যে গতকাল বিকেল থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে। শারীরিকভাবে ওনাকে আরও সুস্থ রাখার জন্য এবং তার সুস্থতা যাতে এত দ্রুত হয় সেসব বিষয়ের দিকে খেয়াল রেখে আমাদের চিকিৎসকদের সাথে পরামর্শক্রমে এবং ওনাদের নিজস্ব যে গাইডলাইন, নিজস্ব যে প্রোটোকল লন্ডন ক্লিনিকের, সেই অনুযায়ী ওনার চিকিৎসা ওনারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে উনি 8 তারিখের তুলনায় আজকে যদি আমরা চিন্তা করি তাহলে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল আছে। রাজধানীর চানখারপুলে ছাত্র আন্দোলনে গুলি চালানোর মামলায় এপিবিএন সদস্য সুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকাল 10:30টার দিকে কড়া নিরাপত্তায় তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। 5 আগস্টের সকালে রাজধানীর চানখারপুলে সুজন হোসেনকে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা গেছে। পরে এই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় গত 1 জানুয়ারি মানবতা বিরোধী অপরাধ মামলায় এপিবিএন সদস্য সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। পাশাপাশি 23 ফেব্রুয়ারি মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য রয়েছে। শান্তিপূর্ণ ছাত্র জনতা যারা আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল মিটিং করছিলেন, তাদের বিরুদ্ধে উৎফুল্ল অবস্থায় গুলি করছিলেন। প্রাথমিক পর্যায়ে তার প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আজকে নিয়ে এসছেন এবং আজকে ডিটেনশনের আদেশ দিয়েছেন। পরবর্তী তারিখ হচ্ছে 23 ফেব্রুয়ারি। গণমাধ্যমে প্রধান উপদেষ্টা সহ যে কারো সমালোচনা করা যাবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। দেশের গণমাধ্যম আগের যে কোনো সময়ের চেয়ে স্বাধীন বলেও দাবি করেন তিনি। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
গণমাধ্যমের কাজে কোথাও বাধার শিকার হলে তা অবহিত করার আহ্বান জানান শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের 5 মাসে গণমাধ্যমের প্রশ্ন করার স্বাধীনতা নিশ্চিত হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, আগের সরকারের আমলে উন্নয়নের নামে ভুল ও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। অনুষ্ঠানে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের লোগো উন্মোচন করা হয়। এ ফোরামের মাধ্যমে সাংবাদিক ও উন্নয়ন কর্মীদের মধ্যে সংযোগ স্থাপন এবং দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশ্ন করার জন্য এখন সবচেয়ে ভালো সময়। ক্ষমতাশালী ব্যক্তিদের জবাবদিহিতায় আনার সবচেয়ে ভালো সময় এখন। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে গত 5 মাসে সরকার কোনো গোয়েন্দা সংস্থা ব্যবহার করেনি, কোনো চাপ দেয়নি। যদি কেউ এমন কিছু শুনে থাকেন তবে আমাদের জানান। এখন এমন একটা সময় যখন প্রধান উপদেষ্টা সহ সবার সমালোচনা করা যাবে। নির্ধারিত সময়ের চেয়ে 2 থেকে 3 সপ্তাহ দেরিতে মজুরি দেওয়ার অভিযোগ দেশের 80% শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকের। এছাড়া অপর্যাপ্ত মজুরি ও সময় মতো পদোন্নতি না পাওয়ার বিষয়গুলোও অসন্তোষ তৈরি করছে। এক আলোচনা সভায় এসব তথ্য জানায় গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এদিকে 2025 সালকে শ্রম সংস্কার বছর হিসেবে ঘোষণা করলে সংস্কার সহজ হবে বলে মনে করেন বক্তারা। গত কয়েক মাস ধরে সাভার, মিরপুর, গাজীপুর ও টঙ্গী সহ বেশ কয়েকটি জায়গায় শ্রমিক অসন্তোষের ঘটনা দেখা গেছে। এতে বাধাগ্রস্ত হয় উৎপাদন। সিপিডি বলছে, দেশের 80% শ্রমিকের অভিযোগ, শিল্প কারখানায় নির্ধারিত সময়ের চেয়ে 2-3 সপ্তাহ দেরিতে হয় মজুরি। বছরের পর বছর কাজ করেও মেলে না পদোন্নতি। অনেক খাতে মজুরিও পর্যাপ্ত নয়। ফরমালি সেক্টরে যারা রয়েছেন তারা হয়তো এখনই প্রস্তুত না পুরোপুরি সেগুলো করার। সুতরাং ধাপে ধাপে একটি কার্যক্রম নিতে হবে সাপ্লাই চেইন ভিত্তিক, মন্ত্রণালয় ভিত্তিক, যাতে ধাপে ধাপে বড় ছোট মাঝারি যারা রয়েছেন, গ্রুপ অফ কোম্পানিজ যারা রয়েছেন, দেশি বা বিদেশি কোম্পানি যারা রয়েছেন দেশে কাজ করছেন, তারা যাতে ধীরে ধীরে এগুলো বাস্তবায়নের ব্যাপারে অনুবর্তী হন। অসন্তোষের কারণ হিসেবে উঠে আসে শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে শ্রমিকদের দর কষাকষির ঘটনাটির বিষয়টিও। যৌথ দর কষাকষি এবং এই যে ডায়ালগের জায়গাটা, এই জায়গাটাতে আমাদের হয়তো খানিকটা ঘাটতি আছে। পক্ষে যে অনেক ফান্ড আছে রাখা আছে ওয়ার্কারদের জন্য, আবার আরেক পক্ষে শুনি যে ওয়ার্কাররা কিন্তু সেই ফান্ডের ডিসবার্সমেন্টটা পান না। তার মানে কিন্তু টাকা পড়ে আছে, ওয়ার্কাররা সাফার করছেন, তারা এই ফান্ড সম্পর্কে জানেন না, তারা সেই প্রসেসগুলো বুঝতে পারেন না, ফলে ফান্ডের ডিসবার্সমেন্ট হয় না। আলোচনায় বক্তারা বলেন, দেশের 85% শ্রমিকের আইনি সুরক্ষা নেই। শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ও মর্যাদার প্রতিষ্ঠাও জরুরি। 85% শ্রমিক মানে অনেক কোটি শ্রমিক বাংলাদেশে, 6 কোটি, তাই না? এই 6 কোটি মানুষের কোনো আইনি সুরক্ষা নেই, মনে রাখতে হবে। আইনটা আমরা যত আলোচনা করতেছি সব হচ্ছে ওই 15 ভাগের মধ্যে, আবার 10 ভাগের নাই, 5 ভাগের। ইপিজেড এবং ইপিজেডের বাইরে 2 ধরনের আইন চালু থাকায় শ্রমিকদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে বলে মনে করেন বক্তারা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে ট্রাক স্ট্যান্ডের পাশে লাগা আগুনে পুড়ে গেছে 12টি গ্যারেজ। ক্ষতিগ্রস্ত হয়েছে 5টি কাভার্ড ভ্যান। ফায়ার সার্ভিস জানায়, সকাল 8টার দিকে আগুন লাগার খবর পান তারা। 5 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তেজগাঁও ফায়ার স্টেশনের 2টি ইউনিট। পরে যোগ দেয় আগুন নেভানোর একটি বিশেষ টিম। প্রায় আধ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আনুমানিক 12টা মতন দোকান দেখেছি পুড়েছে এবং 5টা গাড়ি, এর ভিতরে 2টা কভার্ড ভ্যান গাড়ির যে কেবিন পুড়েছে, আর 3টার পিছনের যে দরজা আছে, দরজা সামান্য একটু করে পুড়েছে আর কি। সড়ক নিরাপত্তা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সকালে রাজধানী ফার্মগেটে কার্যক্রম চালানো হয়। এ সময় পথচারী, যাত্রী ও পরিবহন শ্রমিকদের কাছে লিফলেট বিতরণ করা হয়। বিআরটিএ এর নির্দেশনায় বলা হয়েছে, যেখানে সেখানে রাস্তা পারাপার হওয়া যাবে না, ফুটওভার ব্রিজ ও ফুটপাত ব্যবহার করতে হবে। এছাড়া পরিবহন শ্রমিকদের যাত্রী উঠানোর প্রতিযোগিতা বন্ধেরও নির্দেশনা দেওয়া হয়েছে লিফলেটে। সড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ ইহসানুল হক জানান, সড়কে শৃঙ্খলা ফেরানো বিআরটিএ এর লক্ষ্য। সচেতনতামূলক কার্যক্রমের পর চালানো হবে অভিযান। ফিটনেসবিহীন যানবাহন বন্ধে অভিযান চলছে বলেও জানান সড়ক পরিবহন সচিব। এটার উদ্দেশ্য হলো যে দুর্ঘটনা বা যানজট
এককভাবে কোনো চালক মালিক বা কোনো এক বা যাত্রী বা কারো একার জন্য হয় না, এটা জনসচেতনতা দরকার। কোনো পথচারী ট্রাফিক আইন মেনে পারাপার হচ্ছে না, গাড়ির সামনে দিয়ে ঝাঁকে ঝাঁকে দৌড়ে যাচ্ছে। এসে ড্রাইভারের পক্ষে কোন দিকে সে সামাল দিবে? সিটি কর্পোরেশন আমাদের আলাপ হচ্ছে এবং আমরা দুই এক জায়গায় আপাতত যেটা করতেছি যে থানায় রেখে আসতেছি। আমরা খুব শীঘ্রই একটা ডাম্পিং গ্রাউন্ড খুঁজে পাবো এবং সেখানে গাড়ি রাখবো। মাত্র 8 মিনিটে সীমান্ত সম্ভার শপিং মলের দোকান ভেঙে 159 ভরি স্বর্ণ লুট করে সংঘবদ্ধ চক্র। সিসিটিভি ফুটেজে শনাক্তের পর জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 50 ভরি স্বর্ণ। এই ঘটনায় আরও 8-9 জন জড়িত বলে ধারণা পুলিশের। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ডিবি। 3 জানুয়ারি সময় দুপুর 1টা সীমান্ত সম্ভারের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের দোকানের সামনে অবস্থান নেয় 3 জন। দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন আরও একজন। এক পর্যায়ে চক্রের এক সদস্য চাদর দিয়ে আড়াল করে দাঁড়ালে দোকানের তালা ভেঙে ফেলে আর একজন। পরে চক্রের আরেক সদস্য দোকানে ঢুকে লুট করে 159 ভরি সোনা। পুরো ঘটনা ঘটে মাত্র 8 মিনিটে। সিসিটিভির এই ফুটেজ দেখে শনাক্তের পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের দেয়া তথ্য অনুযায়ী কুমিল্লা থেকে উদ্ধার হয় চুরির 50 ভরি স্বর্ণ। এ পর্যন্ত 50 ভরি 8 আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্র সম্পূর্ণরূপে শনাক্ত করা সম্ভবপর হয়েছে। চক্রের অন্যান্য সদস্য গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারের জন্য অভিযান এবং অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় আরও 8 থেকে 9 জন জড়িত বলে ধারণা পুলিশের। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে ডিবি। সীমান্ত সম্ভারের যে ঘটনাটি, এই ঘটনার সাথে প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে 8 থেকে 9 জনের সম্পৃক্ততা আছে এবং তাদের স্বীকারোক্তি মূলে আমরা ম্যাক্সিমাম সবারই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তা আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো। অভিযান অব্যাহত রেখে তাদেরকে গ্রেপ্তার করে অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারের ব্যাপারে আমাদের কার্যক্রম চলমান থাকবে। সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা আরও জানান, জানুয়ারির প্রথম 11 দিনে ছিনতাই সহ বিভিন্ন অপরাধে 374 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় শেষে তিনি হুঁশিয়ারি দেন। এ সময় উপদেষ্টা আরও জানান, এই ঘটনায় চাঁদাবাজির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের ভয় না পেতে আশ্বস্ত করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার রাত 11টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান সেন্টারের সামনে দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে জখম করা হয়। রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন মাফিয়া গ্রুপ, স্থানীয় বিভিন্ন চাঁদাবাজ গ্রুপের ইনভলভমেন্ট আছে। তো এইখানে যেই ঘটনাটা ঘটেছে সেটার বিষয়ে আমাদের আজকে আইন শৃঙ্খলা বিষয়ক একটা মিটিং ছিল, সেখানেও কথা হয়েছে এবং ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে যারা এর সাথে জড়িত সকলকে গ্রেফতার করার জন্য। ড্যান্স বারে কাজের কথা বলে নারী পাচার থামছে না। গেল ডিসেম্বরে পাচার হওয়া এক নারী সম্প্রতি ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে বাংলাদেশের পুলিশ পাচার চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করে। তাদের তথ্যে জানা গেছে, ভারতে বসে বাংলাদেশের মোবাইল সিম ব্যবহার করে এই মানব পাচার নিয়ন্ত্রণ করে দালালরা। কাজের কথা বলা হলেও নারীদের স্থান হয় পতিতালয়ে। একজন নারী বিক্রি হন 2 থেকে 5 লাখ টাকায়। ইভেন্টে নাচতে গিয়ে বেবি আক্তারের পরিচয় হয় মামুন ও বৃষ্টি দম্পতির সঙ্গে। পরে বৃষ্টি ও তার শাশুড়ি দিলারা মাসে 40,000 টাকা আয়ের লোভ দেখিয়ে বেবি আক্তারকে মুম্বাইয়ে যেতে রাজি করান। এক পর্যায়ে স্বামীকে না জানিয়ে বাসা থেকে পালান বেবি। মানব পাচারের এই ব্যবসার নিয়ন্ত্রণ ছিল ভারতের উত্তর 24 পরগনার উদয়ের হাতে। বাংলাদেশে কাজ করতেন মামুন ও ফয়সাল নামে আরেকজন। গেল বছর 20 ডিসেম্বর সাতক্ষীরা সীমান্তের একটি নদী দিয়ে পাচার করা হয় বেবি আক্তারকে। যদিও বাংলাদেশি নাম সিমেটে আসামি ধরা পড়ে বলছে এটা ইন্ডিয়ান ব্যবহার করে, বর্ডারে থাকে, ইন্ডিয়ান একজন আসামি ব্যবহার করে। সে ওই জায়গা থেকে তার সাতক্ষীরার লোক আছে যে কেউ, সেই লোক ওই বলতে পারবে কি আছে, সে রিসিভ করে মেয়ে। ফয়সাল এবং আপন ও সোহাগের মাধ্যমে পাঠাই দিয়েছে
উদয় নামে একজনের কাছে ইন্ডিয়ার। যখন রাত্রিবেলা নৌকায় পার করছে তখন তার সন্দেহ হচ্ছে তখন সে আর যাবে না, তখন জোরাজুরি করে মাছ ধরে নিয়ে পার করতে পারে। ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হন বেবিসহ কয়েকজন। এরপরেই এই পাচার চক্রের বিষয়টি সামনে আসে। আমাদের যে গবেষণা বলছে যে এই সেক্স ট্রাফিকিং এর ক্ষেত্রে যেসব মেয়েরা এই ধরনের ভিকটিম হচ্ছে, এদের একটা মেজর পোর্শন যেই হচ্ছে তারা হচ্ছে বাই দেয়ার অ্যাকোয়েন্টেন্স, মানে পরিচিত জনের মাধ্যমে, ফলস ম্যারেজ অথবা কন্ট্রাক্ট ম্যারেজ। তারা কিন্তু এই ধরনের এই ছলচাতুরির পেপারসগুলো রেডি করতে কিন্তু তারা সহযোগিতা করছে, করে এরপর তারা যখন পাচার হয়ে যাচ্ছে তখন তারা বুঝতে পারছে যে তারা আসলে ভিকটিম। এর আগেও কবিতা নামে এক নারীকে পাচারের কথা স্বীকার করেছে মামুন ও ফয়সাল। তাদের নামে মানব পাচারের একাধিক মামলা রয়েছে, এমনকি গ্রেফতারও হয়েছিলেন দুজনেই। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাতারাতি বায়ু দূষণ রোধ সম্ভব না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ক্যাবিনেটে প্রথম বায়ু আলোচনা হয়েছে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, বর্তমান সরকার বায়ু দূষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করছে। সকালে মার্কিন দূতাবাস আয়োজিত বায়ু দূষণ বিষয়ক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, ঢাকা সিটিতে কোনো মেয়র নেই, এটিও এখন চ্যালেঞ্জ। 14,500 বাস আছে যার কোনো ফিটনেস নেই, কিন্তু সড়কে চলছে, যেগুলো পরিবেশকে দূষিত করছে। মে মাসের মধ্যে এসব বাস সড়ক থেকে সরাতে বিআরটি এর প্রতি আহ্বান জানান উপদেষ্টা। আলোচনা সভায় বক্তারা বায়ু দূষণ রোধে পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। নির্মাণ কাজের পাশাপাশি গাছপালা কম থাকায় ঢাকায় ধুলার পরিমাণ বেশি। এটা নিয়ন্ত্রণ এখন একটা চ্যালেঞ্জ। এত ধুলার কারণে নানা সমস্যা হচ্ছে। ধুলার পাশাপাশি ফিটনেসবিহীন গাড়িও পরিবেশ দূষণের অন্যতম কারণ। আরও নানা কারণে সমস্যা গুরুতর হয়েছে। সমস্যা সমাধানে সব কর্তৃপক্ষকে একসাথে কাজ করতে হবে। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দুপুরে সংবাদ সম্মেলনে দলের সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন দাস, আফিফ হোসেন, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। ডাক পেয়েছেন ইমন ও নাহিদ রানা। ওপেনিংয়ে সৌম্যের সাথে দলে আছেন তানজিদ তামিম, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ আছেন মিডল অর্ডারে। উইন্ডিজ সিরিজে দারুণ পারফরমেন্স করা জাকের আলীও সুযোগ পেয়েছেন এবার। পেস ইউনিটে তাসকিনের সাথে নাহিদ রানা ও তানজিম সাকিবে ভরসা টিম ম্যানেজমেন্টের। এছাড়া স্পিন বোলিংয়ে রিশাদের সঙ্গী নাসুম। আমার কাছে মনে হয়েছে যে লিটনের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই, তার মেধা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে ফর্মে মাঝে মাঝে মানুষের যখন এরকম একটা ঘাটতি দেখা যায়, সংকট দেখা যায়, তখন সেই সংকট থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য আমার মনে হয় যে একটা সময় তাকে যদি নিয়ে আমরা আরও কাজ করতে পারি, তাহলে তাকে আমরা আরও স্ট্রংলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরত নিয়ে আসতে হবে। ভাষা শিখতে পারলে বাংলাদেশি চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী চিটাগাং কিংসের হোস্ট ইয়াশা সাগর। বিপিএলে হোস্ট নিয়োগের উদ্যোগ প্রশংসনীয় তার কাছে। পাকিস্তানি কিংবদন্তি শাহিদ আফ্রিদির সাথে কাজ করতে পেরে উচ্ছ্বসিত। ক্রিকেটারদের আন্তরিকতায় মুগ্ধ ইয়াশা। পছন্দের ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে লেজেন্ডস 90 লিগে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। মাঠের চাইতে মাঠের বাইরের ইস্যুতে আলোচিত চিটাগাং কিংস। ফ্র্যাঞ্চাইজিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহিদ আফ্রিদি, হোস্ট কানাডিয়ান মডেল ইয়াশা সাগর দর্শক আগ্রহের তুঙ্গে। সামাজিক মাধ্যমে চিটাগাংয়ের সরব উপস্থিতি জানান দিচ্ছেন ইয়াশা, দলকে রাখছেন আলোচনায়। বিশ্বখ্যাত এই হোস্ট কানাডিয়ান প্রিমিয়ার লিগ, যুক্তরাজ্য লিগ এবং ভারতের ঘরোয়া লিগে হোস্টের দায়িত্বে ছিলেন। এবার ইয়াশার কল্যাণে খালেদ শামীমদের অজানা তথ্য জানতে পারছে ভক্তরা। তার কাছে বিপিএল বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ। বিপিএল এর সাথে আইপিএল এর অনেকটা মিল আছে, বাংলাদেশের আইপিএলও বলা যায়। এখানে কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত। মেন্টর শাহিদ আফ্রিদির স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে মুগ্ধ ও অনুপ্রাণিত ইয়াশা। গল্প আড্ডায় তার ভালো সময় কাটে শামীম, খালেদ, নাইমদের সাথে। শাহিদ আফ্রিদি অসাধারণ মানুষ। ওনার ইতিবাচক দিকগুলো অনুপ্রেরণা দেয়। শামীম, খালেদ, নাইমদের সাথে প্রায় আড্ডা দিই। ইয়াশার পছন্দের তালিকায় কোহলি, রোহিত, কামিন্স আর শীর্ষে সাকিব আল হাসান।
টাইগার তারকার সাথে লেজেন্ডস 90 লিগে কাজ করার অপেক্ষায় আছেন। বিপিএল শেষে লেজেন্ডস 90 লিগে কাজ করব। সাকিব আল হাসান সেখানে খেলবেন, তার সাথে কাজ করার সুযোগ পাব। পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাংলাদেশ থেকে প্রস্তাব পেলে কাজ করতে আগ্রহী ইয়াশা। গুটি কয়েক বাংলা শব্দ শিখেছেন ইয়াশা। যে সম্বোধন শুনছেন নিয়মিত সেটাই বলার চেষ্টা করলেন। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। ইউরোপীয় ফুল লিলিয়াম এখন চাষ হচ্ছে বিভিন্ন জেলায়। দেশের আবহাওয়া উপযোগী হওয়ায় পাহাড়ে ও সমতলে অনেকেই ঝুঁকছেন লাভজনক এই ফুলের চাষে। আর লিলিয়ামের সৌন্দর্যে ও সুগন্ধ ফুলপ্রেমীদের মুগ্ধ করায় বাজারে চাহিদার কোনো কমতি নেই। নেদারল্যান্ড সহ ইউরোপের শীতপ্রধান দেশের বাহারি ফুল লিলিয়াম দেশের চাহিদা থাকায় প্রতি বছর আমদানি করতে হয় এই ফুল। তবে সম্প্রতি খাগড়াছড়ির পাহাড়ি মাটিতে শুরু হয়েছে লিলিয়ামের চাষ। শীতপ্রধান দেশের ফুল হওয়ায় দেশে শীত মৌসুমেই পাপড়ি মেলেছে লিলিয়াম। 200টি চারা রোপণের মাত্র 1.5 মাসের মাথায় ফুটেছে দৃষ্টিনন্দন এই ফুল। এটি আরো বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার আশা উদ্যোক্তা ও কৃষি বিভাগের। এখানকার জনগোষ্ঠীর সব সম্প্রদায় যাতে করে এই ফুলটা চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। তো এখানকার যে উপযোগিতা পরীক্ষা এইগুলা ইতিমধ্যে আমরা করেছি এবং সফলভাবে আমরা উৎপাদন করতে পেরেছি। খাগড়াছড়ির মতো একটা এলাকায়, পাহাড়ি এলাকায়, যেখানে আসলে জায়গাটা এমনি সুন্দর, এই সুন্দর জায়গায় সুন্দর ফুল নিয়ে আসাটা আসলে আমাদের জন্য খুবই কি বলবো একটা সাফল্য আর কি। এই লিলি চাষাবাদ করে যারা চাষাবাদ করবেন তারাও আর্থিকভাবে লাভবান হবেন। মাদারীপুরের সমতলেও পরীক্ষামূলকভাবে 50টি লিলিয়ামের চারা রোপণ করে মিলেছে সাফল্য। এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে মোস্তফা হর্টিকালচার সেন্টারে আসছেন ফুলপ্রেমীরা। ফার্স্ট দেখেই তো ভাবছিলাম এটা অরিজিনাল নাকি হচ্ছে আমরা যেটা আর্টিফিশিয়াল দেখি সেটা। এটা আসলে অনেক সুন্দর দেখতে, এটা আমাদের বাংলাদেশে আগে কখনো দেখা যেত না। বাজারে একটি লিলিয়ামের স্টিক বিক্রি হয় 300 থেকে 400 টাকায়। দেশে এর চাষ বাড়াতে পারলে দাম সহনীয় হওয়ার সাথে সাথে বৈদেশিক অর্থ ব্যয় আমদানিও বন্ধ হবে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।